এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার মানে শেখ হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালে উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ৫৫% উত্তর পূর্বাঞ্চলের। এই জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে। ভারতের জনগণের একটা চাঞ্চল্যকর মনোভাব আমরা দেখতে পাচ্ছি। সেখানে ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ মনে করছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। হাসিনাকে ফেরত দিতে চায় ভারতের জনগণ। হাসিনাকে তারা ফেরত দেওয়াটাকেই যুক্তিগত মনে করে এবং ভারতের নিরাপত্তা এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক রাখার জন্য এটাই সবচেয়ে কার্যকরী, এমনটাই মনে করে ভারতের জনগণ। এবং ভারতের জনগণ সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কয়েকজন নেতা, ভারতের যারা উগ্র নেতা যাদেরকে আমরা বলি, তারাই মূলত হাসিনাকে রেখেছে জোর জবরদস্তি করে। তো ভারতের কোন সমস্ত মানুষ হাসিনাকে ফেরত দিতে চায়, কেন ফেরত দিতে চায়, এই বিষয় নিয়ে কয়েকটা আমরা আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবো হয়তোবা যে কোনো সময় হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিচারের মুখোমুখি করতে পারবে সরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডের, ইন্ডিয়া টুডে এনই, ইন্ডিয়ান টুডে নর্থ ইস্ট। তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে। আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না, আবার এটা খুব ছোটও না, কারণ এর সাথে আরও দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই। বিশেষ করে জনাব শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন। শশী থারুরের এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে আমরা আগে জরিপটা একটু দেখতে চাই, তারপর শশী থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করব। ইন্ডিয়া টুডে সম্পর্কে আরেকটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো। ভারতে যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে, ইন্ডিয়া টুডে গ্রুপ ইজ এ হিউজ ওয়ান। তাদের টিভি চ্যানেল, পত্রিকা, বহু কিছু ডেডিকেটেড বিজনেসের জন্য আছে, এন্টারটেনমেন্টের জন্য আছে, রেগুলার নিউজের জন্য আছে, বিভিন্ন রকম। আমরা একটা চ্যানেল দেখব যে ভীষণভাবে শেখ হাসিনার প্রোপাগ্যান্ডা চালায়, আজ তাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের। সো আমরা এটুকু জেনে রেখে তারপর যাবো যে এইরকম একটা পত্রিকাও যে জরিপ করেছে সেখানে কি কি ফল পাওয়া গেল। এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার মানে শেখ হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালে উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ৫৫% উত্তর পূর্বাঞ্চলের। তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা, এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে ২৩% বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল, আর ৩৭.৬% বলছে ঠিক ছিল না। এটা সারা ভারতে। একটু খেয়াল করি, তারা এটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হলো তাকে দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না সেটা উত্তর পূর্বাঞ্চলে ২৩%, ৩৭% হলো মানে ঠিক ছিল বলছে সারা ভারতে। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত, এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইমপ্রুভড হবে সেটার কারণে। আর সারা ভারতে এটা ২১%, ২১.১। তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না, অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেওয়া হয় সেটা কেমন হবে। সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 15% আর সারা ভারতে 29%। কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের ৩৭.৫% মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া ঠিক আছে। তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি সেক্ষেত্রে ৬২% বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে সারা ভারত, এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডের একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য যেটা ইন্ডিয়া টুডে এনই, তাতে এই জরিপের ফল এসছে। তার মানে খুবই বিরাট সংখ্যক 2/3 মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে আপত্তি আছে, বাংলাদেশে পাঠানো বা বাংলাদেশে না পাঠিয়ে অন্য জায়গায়, এসব নিয়ে দ্বিমত আছে। বিশেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল মানে সারা ভারতের ক্ষেত্রে, গ্লোবাল বলছি না, সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না, সেটা হলো ২১.১%। আবার নর্থ ইস্ট এটা 55%। নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার। খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে। কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশী থারুর। এই খবরটা এসছে ফেব্রুয়ারির ১১ তারিখে, অল্প কয়েকদিন আগেই। সেখানে হেডলাইনটা এরকম, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন। তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কথা বলছিলেন।
সেখানে আমি একটু পড়ি। বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসাবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। খুব ভালো আমরা খেয়াল করি, এই জায়গাটা আবার দেখি, নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে ইন্ডিকেট করছেন বা কোনো সম্প্রদায়ের প্রতি, হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন, তাদের প্রতি উদ্বেগ চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি, এই বার্তা দিতে হবে। হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, তারপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না, আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই। তারপর তিনি বলছেন, আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়, তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে। খুবই সেন্সিবল কথাবার্তা। শশী থারুরকে আমি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি, তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন। তার দল অবশ্য ভিন্ন আলোচনা, কিন্তু শশী থারুরের কথা বলছি। তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিল পরিস্থিতি স্বীকার করেন তিনি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে। এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন, আমি দুটো বিষয়ের উপরে জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থ, বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, তিনি বলেন। তাহলে আমি শশী থারুরকে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেব না, কিন্তু আবার খুব ছোট নন। কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা তিনি, এমপি তিনি, এবং পলিসি মেকারদের মধ্যেও তিনি একজন তো বটেই, যাকে রীতিমতো আমি ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনছিলাম। উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেলের ফাইট হয়তো করতেন, কিন্তু তাকে রীতিমতো রিকোয়েস্ট করে রাজনীতিতে নাম লেখানো হয়েছে। তিনি একটা ইস্যুতে ভারতের বিজেপি সরকারের পলিসির সাথে অ্যালাইন্ড হয়েছিলেন, আমার ক্লিয়ারলি মনে আছে, সেটা হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে। তিনি এই একটা জায়গায় তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতের খুব দীর্ঘকালীন মিত্র ছিল, তাকে আশ্রয় দেওয়া ভারতের না দিয়ে আসলে পারতো না দেওয়া, ঠিকই হয়েছে, এই একটা জায়গায় তিনি করেছেন। তবে তার দল আমরা খেয়াল করেছি, রাহুল গান্ধী যখন আমেরিকাতে গিয়েছিলেন, তার বেশ কিছু কথাবার্তা শেখ হাসিনার প্রতি ভারতের বিজেপি সরকার যে ধরনের অ্যাটিটিউড নিয়েছেন তার খুব কাছাকাছি ছিল। সো দল হিসাবে কংগ্রেস খুব আলাদা কিছু ছিল তা না। অথচ আমরা অনেকেই বহুবার বলেছি, এই বাংলাদেশ ইস্যুতে বিজেপি সরকারের ফরেন পলিসিকে তুলোধুনো করার সুযোগ এসেছিল কংগ্রেসের হাতে, তুলোধুনো করার, মানে ইট ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি। আর একটা দেশও আসলে তাদের তারা যেভাবে চালাতে চেয়েছিল নিয়ন্ত্রণে রেখে পারে নাই। নিয়ন্ত্রণ দূরে থাকুক, সুসম্পর্ক বা ওয়ার্কিং রিলেশনশিপের মতো অবস্থাও ছিল না। এবং বাংলাদেশে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই মালদ্বীপে তার ডিজাস্টার হয়েছে। সে দেশে যেহেতু নির্বাচন জালিয়াতি করা যায় না, নির্বাচনের মাধ্যমে তার জবাব ভারত পেয়েছে। তার আগে নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বিভিন্ন জায়গায়। কারোর সাথে সুসম্পর্ক নেই আসলে তার, ভুটানের সাথেও নেই। ভুটানের সাথে এখন চায়নার সম্পর্কে যে কেউ দেখলে অবাক হয়ে যাবেন। সো বাংলাদেশ যখন সর্বশেষ এসে ডিজাস্টার হলো, পারতো, কিন্তু না, কংগ্রেসের আমার কাছে এটাই খুব অবাক লাগে যে তাদের এই পতনের এগুলোও হয়তো একটা ইন্ডিকেটর যে তারা বাস্তবতা না বুঝে তাদের ব্যক্তিগত সম্পর্ক। শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর, 24-এর পর, সোকল নির্বাচিত হওয়ার পর তিনি যখন ভারতে গেলেন এই দফায় প্রথম এবং শেষবার প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে উৎকটভাবে, বিশ্রীভাবে ক্যামেরার সামনে, বিশ্রী শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি, এই রকম একজন ভোট ডাকাত স্বৈরাচারী টাইরেন্টের সাথে সোনিয়া গান্ধী তার 2 সন্তান নিয়ে অন ক্যামেরা জড়াজড়ি করেছেন, আলিঙ্গন করেছেন, অন্তরঙ্গতা দেখিয়েছেন। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে তারা দেখিয়েছেন যে তারাও শেখ হাসিনার সাথে আছেন, তাদের সকল মোদিজি তো আছেনই, তারাও আছেন। অথচ এটা একেবারেই খুব বাজে বার্তা দেয়। মোদির বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠার, ফ্যাসিস্ট হয়ে ওঠার অভিযোগ আছে। কংগ্রেস তো এখন অন্তত কাগজে কলমে একটা লিবারেল ডেমোক্রেসির কথাই বলে, যদিও আমরা ভুলিনি 2014 সালে তাদের ভূমিকা, বা এর আগেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কী করে, বিশেষ করে 14 সালে তো পুরোপুরি তারা ক্ষমতায় থাকাকালীন সময়ই ঘটনাটা ঘটেছে, সুজাতা সিংয়ের ঘটনার ইত্যাদি ইত্যাদি। ফলে
তাদের দলের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটাকে আমরা কন্ডেম করি। কিন্তু শশী থারুর যা বলছেন এবং এখন ভারতের যে জনমত আমাদের সামনে এসে হাজির হয়েছে, এটাকেও আমরা গুরুত্ব দেব। এর মানে এটা এই দাঁড়াচ্ছে, বিভৎস রকম প্রোপাগান্ডা তারা চালিয়েছে, তারা ডিসইনফরমেশনের আর কিছু বাকি রাখে নাই। কিন্তু এত কিছুর পরও ভারতের খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের ওই ন্যারেটিভটা নেয়নি। আমি আবারও বলছি, পুরো ভারতের অন্তত 62% মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে বলে মনে করেন না। তার মানে তারা শেখ হাসিনাকে নিপীড়িত বা অত্যাচারিত মানুষ মনে করেন না, তারা শেখ হাসিনাকে ভয়ঙ্কর স্বৈরাচারী বর্বর বলেই মনে করে। সে কারণেই তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বলে তারা মনে করছেন। তো এই ডিসইনফরমেশনের মধ্যেও দিনের শেষে মানুষের কাছে তথ্য গেছে। সুতরাং আমরা আশা রাখবো আমাদের এই ক্যাম্পেইন চলতে থাকুক, চলবো, আমাদের মতো করে বলতে থাকবো। ফলে ভারতেও যখন এই চাপ তৈরি হবে, আমি বলছি না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে, কারণ বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে আবার সারা ভারতে আপত্তি আছে, কিন্তু এই পার্সেন্টেজ উইল ইনক্রিজ। আই থিঙ্ক এটা 55% আছে উত্তর পূর্ব ভারতে, 7 সিস্টার্স বলি, কিন্তু এখানে রাজ্য 8টা। তো সেখানে তারা পাঠিয়ে দেওয়ার পক্ষে মেজরিটি, কিন্তু পুরো ভারতে এই পার্সেন্টেজ ইজ ভেরি লো, 21%। তারা রাদার অন্য জায়গায় পাঠিয়ে, সো সেখানে জায়গায় যদি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা যায়, এটা আমাদের অর্জন। নিদেন পক্ষে এই ক্রমাগত বিভিন্ন দিকের চাপের পরে যদি এরকম দাঁড়ায় যে তিনি চুপ থাকছেন, তিনি রীতিমতো ওই যে গতকালই সম্ভবত তাদের অবরোধ ছিল, ঘোষণা করেছিলেন 20 তারিখ তাদের হরতাল আছে, আমাদের রেডি থাকতে হবে হরতাল নিয়ে, এসব কথা বা ঘোষণা দিয়ে বক্তৃতা করব আমি, বক্তৃতা করে হুমকে দেয়া, সরকারকে অবৈধ বলা, দেখে নেব এসব বলা, এগুলো ঠেকাতে পারা সম্ভব। আর আমি আশা করি বা বিশ্বাসও করি আমাদের সরকার শশী থারুরের সাথে, আমি দীর্ঘদিন দেখেছি, আমি একটু যোগ করতে চাই, যখন প্রথম শেখ হাসিনার পতন এবং পালিয়ে গেলেন, তারপর বিভিন্ন মিডিয়া যখন প্রচুর ডিসইনফরমেশন করছে, তাকেও ভাবছিল প্রশ্ন করে, উনি পার্লামেন্ট থেকে বেরোচ্ছিলেন, যে তাকে প্রশ্ন করে যে তাকেও একই রকমভাবে সায় আনো যাবে, কিন্তু উনি খুব স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করলেন। হ্যাঁ, কিছু ঘটনা মাইনরিটির প্রসঙ্গে বলছেন হয়েছে, কিন্তু আমি তো দেখেছি ওখানে মাদ্রাসার যারা টিচার আছে, স্টুডেন্টস আছে, তারা হিন্দুদের ঘর বাড়ি মন্দির পাহারা দিচ্ছে এবং তেমন মেজর কিছু হচ্ছে না, এসব কথাবার্তা বলছেন। এবং জনগণের এই যে অর্জন, এই যে বিজয়টাকে কনগ্র্যাচুলেট করা উচিত, এসব বলতেন। শশী থারুরের সাথে যোগাযোগ বাড়ানো দরকার, তিনি তার দলের মধ্যেও যাতে এই ব্যাপারে একটা পজিশন তৈরি করতে পারেন। সো ভারতের বিভিন্ন জায়গায়, সেটা পলিটিক্যাল এলিটস, বিজনেস এলিটস এবং পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা আছেন সিগনিফিক্যান্ট, তাদের সাথে এই ধরনের একটা যোগাযোগ সরকারের দিক থেকে হওয়া দরকার, যাতে তাদের জনমত সরকারের ভেতরে, সরকারের বাইরে, রাজনৈতিক পরিসরে, সিভিল সোসাইটিতে, নাগরিকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, বিভিন্ন জায়গায় এটা হয়। কারণ ব্যবসায়ীরাও ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে মোদি তার সরকার দিয়ে বাংলাদেশের সাথে যে বাজে আচরণ করছেন। সুতরাং এটা যদি করা যায়, একটা সামষ্টিক চাপ তৈরি হবে ভারতের ক্ষমতাসীন সরকারের ওপরে। যতই স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা হোক না কেন, বিজেপি সরকার এখনও একটা মোটা দাগে গণতান্ত্রিক সরকার, তাকে এখনও বহু নির্বাচন করতে হবে। ওদের তো একবার একটা নির্বাচন করে ফেললেই হয় না, তাদের প্রচুর বিধানসভা নির্বাচন আছে, একটার পর একটা হতে থাকবে। সুতরাং তাদের সতর্কতার জায়গা নিশ্চয়ই আছে। আমরা আমাদের জায়গায় 5ই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হলে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান, এখনো তিনি ভারতে অবস্থান করছেন। এ নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা রয়েছে। ইতিমধ্যে ভারতের ভেতর থেকেই রাজনীতিবিদদের একটি পক্ষ এই প্রশ্ন উঠিয়েছে যে কেন আমরা শেখ হাসিনাকে ভারতে রেখে একটা বিতর্কের মুখে পড়ব বা প্রতিবেশী দেশের কাছে চক্ষুশূল হব। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতি তখন একটা জরিপ সব জল্পনা কল্পনাকে ভেঙে দিয়েছে। প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে সোনার তরী। সেই সোনার তরী কবিতার দুটো লাইন হচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখন ভারতেও ঠাই খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সর্বশেষ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে একটা খবর উঠে এসেছে। ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশন শিরোনামে একটা জরিপ করেছে ভারতীয় জনগণের মধ্যে। সেই জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে। ভারতের জনগণের একটা চাঞ্চল্যকর মনোভাব আমরা দেখতে পাচ্ছি। সেখানে ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ মনে করছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। ওই যে আগেই বললাম যে ইন্ডিয়া টুডের
মোড অব দ্য নেশন জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জরিপে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনাদের মতামত কি। জবাবে উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ বলছেন যে হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেয়া যথার্থ। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা যদি পরিসংখ্যানের আরো ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অপরদিকে পুরো ভারতের 21.1% চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এছাড়া পুরো ভারতের আরো 29% মানুষ চান হাসিনা যেন ভারতে না থাকেন, তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় কোনো দেশে পাঠানো হয়। অপরদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষে মতামত দিয়েছেন। প্রিয় দর্শক, এটি একটি জরিপ, একটা গণমাধ্যমের জরিপ। এই জরিপে আমরা ভারতীয় জনগণের একটা মতামত পেলাম যে 55% মানুষ যারা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করে তারা বলছেন যে শেখ হাসিনার জন্য কেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতলতায় পৌঁছাবে, অবিলম্বে সম্পর্ককে উষ্ণতার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন, আর সেই জন্যই হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয় সেই উদ্যোগ নেওয়ার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করেছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যেই ভার্বাল নোট এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার শুরু হয়েছে। সেই গণহত্যার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড এবং অভিযুক্ত শেখ হাসিনা। সুতরাং আমাদের দেশের জন আকাঙ্ক্ষা পূরণের জন্য শেখ হাসিনা সুবিচার নিশ্চিতের কারণেই বাংলাদেশে আসা প্রয়োজন বা বাংলাদেশে ফেরত পাঠানো প্রয়োজন। এই যে ভার্বাল নোট, এটার পরিপ্রেক্ষিতে ভারত এখনো কোনো জবাব দেয়নি। কদিন আগেও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশের নোট পেয়েছি কিন্তু কোনো ধরনের জবাব দেইনি। কিন্তু কেন জবাব দেননি সেটিও স্পষ্ট করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে খুব শিগগিরই শেখ হাসিনাকে যেন ভারত ফেরত পাঠায়, সেই জন্যে স্মরণ করিয়ে দেয়া হবে যে আমরা ভার্বাল নোট দিয়েছিলাম। কাস্টম অনুযায়ী যে কোনো ভার্বাল নোট প্রেরণের পরে সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে জবাব পাওয়া যায়। সেই সময়টি এখনো পেরিয়ে যায়নি বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে। প্রিয় দর্শক, এখন এইরকম একটা অবস্থায় আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার একটা দীর্ঘ স্ট্যাটাসে জাতিসংঘের তদন্ত রিপোর্টের অন্তরালের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘকে 3 মাস আগে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের গণহত্যা নিয়ে তদন্ত করতে। তো এটার মূল উদ্দেশ্য ছিল যে একটা নিরপেক্ষ তদন্ত হোক, যার মধ্য দিয়ে গণহত্যায় জড়িত কারা কিভাবে সংগঠিত হলো, কেন গণহত্যার প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হলো, সেটা যেন একটা সুস্পষ্ট প্রমাণাদি পাওয়া যায়। তো ওই পরিপ্রেক্ষিতেই জাতিসংঘের তদন্ত কমিশন বাংলাদেশে কাজ করে এবং সর্বশেষ আমরা দেখলাম তারা তদন্ত প্রতিবেদনটি দিয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের মধ্যে কিন্তু শেখ হাসিনাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে সেই প্রতিবেদনে আবার বলা হয়েছে যে বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয়। এখন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি তার ওই স্ট্যাটাসের শেষাংশে বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি উপায়ে বাংলাদেশে পুনরায় রাজনীতির সুযোগ পেতে পারে। সেটা কি, যে শেখ হাসিনা এবং তার পরিবারকে মাইনাস করে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটা স্বীকার করে নিয়ে বিচারের মুখোমুখি হয়ে নতুন ভাবে যদি রাজনীতি শুরু করে তাহলে হয়তো তাদের জন্য একটা স্পেস তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি খুবই জটিলতর অবস্থায় গিয়ে পৌঁছেছে। যদি জাতিসংঘ এই রিপোর্টটি না দিত তাহলে হয়তো অন্য পরিস্থিতিও তৈরি হতে পারত। দুটো বিষয় এখানে আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন,
নিশ্চয়ই এর একটি অন্য মাত্রিক গুরুত্ব রয়েছে। এখন যে যাই বলুন না কেন, জাতিসংঘ একটা বৈশ্বিক সংস্থা, সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। সেটা কোনো কিছু করতে পারুক বা না পারুক, তাদের তদন্ত রিপোর্টের অবশ্যই একটা গ্রহণযোগ্যতা আছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যেটা, সেখানে মামলা করার ক্ষেত্রে এই প্রতিবেদন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। অন্য আরেকটি বিষয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠকে আমরা দেখতে পেলাম শেখ হাসিনার প্রসঙ্গ বা আওয়ামী লীগের প্রসঙ্গে ভারতীয় সাংবাদিক একটি প্রশ্ন করলেও সেই প্রশ্নের কিন্তু সদুত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প, বরং এটা এড়িয়ে গেছেন। এই দুটো বিষয়ই একেবারে কাছাকাছি সময়ের মধ্যে আঘাত আসায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর যে ইচ্ছা বা তাদের পক্ষ থেকে অভিলাষ, সেটা এখন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, দু একটি মতামত নিতে চাই আপনাদের। যেমন আশরাফ দা ব্লু স্কাই, ভাই হাসিনার ফাঁসি একমাত্র সমাধান, তিনি বলেছেন। আবার নাইম সোহেল এমজি, আমি ভেবে পাই না কেন এ সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে না হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে, প্লিজ একটু জানাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে করিম খান, তিনি হচ্ছেন আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর। তিনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শন করানো হয়েছে। তিনিও এই পরামর্শটি দিয়েছিলেন যে অবশ্যই যদি বাংলাদেশ সরকার গণহত্যার অভিযোগে আইসিসিতে মামলা দায়ের করে, তাহলে সেই মামলা নিয়ে কাজ করবে আইসিসি। এখন বিষয় হচ্ছে যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবার পর আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও কিন্তু বলছেন যে এটি তখনই কাজে লাগবে, মানে এই জাতিসংঘের প্রতিবেদনটি তখনই কাজে লাগবে যখন আন্তর্জাতিক আদালতে এই বিচারের সমাধান চাওয়া হবে। মোহাম্মদ ফজলুল হক, তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আপনার সুন্দর গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পর্যালোচনা আমি নিয়মিত দেখি ও শুনি, আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো। সানজে প্রোডাকশন, তারা বলছে যে হাসিনাকে কখনোই ফেরত পাঠাবে না, হাসিনাকে ফেরত পাঠালে ভারত যে বিডিআর হত্যা ও গণহত্যায় জড়িত সেটা ফাঁস হয়ে যাবে। রকুরুজ্জামান হিরো, তিনি বলেছেন নির্বাচনের আগে হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আবার হারুন মোহাম্মদ, তিনি বলেছেন আপনি আমার অনেক প্রিয় মানুষ ভাই। অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। সবুজ চন্দ্র হীরা, জরিপটা দেখাবে, তিনি বলেছেন জরিপটা দেখাবে। আপনারা এই জরিপটা ইন্ডিয়া টুডে পত্রিকায় পেয়ে যাবেন। আপনি যদি এখনই সার্চ করেন তাহলে নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট হাসিনা, এই শিরোনামে জরিপটি আপনি দেখতে পারেন। ইন্ডিয়া টুডে পত্রিকার অনলাইনে রয়েছে, আমরা অনুবাদ করে এটি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক। আর একটি অনুরোধ থাকলো, যারা বই মেলায় যাবেন তারা আমার দুটি বই, একটি হচ্ছে গুম রাজ্যে গোলাপের ঘ্রাণ এবং অন্যটি গোয়েন্দা কবলে মুগ্ধ, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই সময়ের আন্দোলনের প্রেক্ষাপটের উপর করেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে ধরে পাঠিয়ে দেওয়া উচিত। এখানে জরিপ 3টির তথ্য, তো সেখানে তারা বলছেন যে ভারতীয়দের মিত্র শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক আছে, এই মতের পক্ষে ভোট দিয়েছে 23% মানুষ, আর বিপক্ষে ভোট দিয়েছে 37% মানুষ। আরেকটি তাদের পুল ছিল যে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতামতের পক্ষে ভোট দিয়েছেন 55% মানুষ, বিপক্ষে ভোট দিয়েছেন 21% মানুষ। আরেকটা পুল করেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলতে পারে, এই মতামতের বিপক্ষে ভোট দিয়েছেন 17% মানুষ, পক্ষে ভোট দিয়েছেন 29% মানুষ। তো আমরা এই পুলগুলোর যে জরিপে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আর পক্ষেই বেশিরভাগ মতামত দিয়েছেন, মানে 55% ভারতের জনগণ ভোট দিয়েছেন। গতকাল বলেছিলাম, একটি ভিডিওতে বলেছিলাম যে সব জানলা শেখ হাসিনার বন্ধ হয়ে যাচ্ছে। একটি সময় অনেক ভারতীয়রা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন করে
করতো। এখন ভারতীয় মিডিয়ার পুলই দেখা যাচ্ছে ভারতীয়রা মনে করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে লাভ নেই, বরঞ্চ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিলে। দর্শক, আলোচনা শুনেছেন, মোটামুটি ভারতের জনগণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন ভারতের যে নরেন্দ্র মোদী, সে আমেরিকা যে অপমানিত হয়েছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ নিয়ে তার যে আশাবাদতা সেটা শেষ হয়ে গিয়েছে। এখন যদি ভারতের উপর চাপ সৃষ্টি করা যায় আমেরিকার মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে, তাহলে হয়তো হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে। এভাবে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং এটা ফিরিয়ে আনার জন্য সকল ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এটা কার্যক্রম চালিয়ে যেতে হবে, বন্ধ রাখা যাবে না, যাতে করে ভারত বুঝতে পারে সবসময় তাদের উপর একটা চাপ আছে হাসিনাকে ফেরত দেওয়ার। তাহলে হাসিনাকে ফেরত দিবে আর ফিরিয়ে নিয়ে হাসিনাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।